টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। ষষ্ঠ শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের জ্যামিতির মৌলিক ধারণার অধ্যায় থেকে নতুন একটি পর্ব নিয়ে এসেছি। এই পর্বটি সাজিয়ে নিয়েছি 4 নম্বর অঙ্ক দিয়ে। তো এই জ্যামিতির মৌলিক ধারণার অধ্যায়টার দুইটা পার্ট রয়েছে, তার মধ্যে প্রথম পার্ট নিয়ে আমরা আলোচনা করছি। এটা মূল অনুশীলনীর একটা 4 নম্বর অঙ্কটা। তো এখানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু এটা বারবারই আসে, কারণ এটা ছাড়া তেমন গুরুত্বপূর্ণ তেমন কোনো প্রশ্ন নেই। যেমন উপপাদ্য 1 এবং 2 রয়েছে, তার সাথে এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে উপপাদ্যের ভালো প্রশ্ন, তাহলে কিন্তু এই প্রথম অংশের এই 4 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে বলা হয়েছে যে প্রমাণ করো যে বিপ্রতীপ কোণ দ্বয়ের সমদ্বিখণ্ডক দ্বয় একই সরল রেখায় অবস্থিত। বিপ্রতীপ কোণ, কোনো কোণের রশ্মিগুলোকে বিপরীত দিকে বর্ধিত করলে তারা যে কোণ তৈরি করে তারা হচ্ছে বিপ্রতীপ কোণ। অথবা এভাবে বলা যায় দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত পাশে যে কোণগুলো হয় তারা হচ্ছে পরস্পরের বিপ্রতীপ কোণ। আর আমরা জানি যে বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে দেখো এই উদ্দীপক অনুসারে আমরা দুটো সরল রেখা নিয়েছি, যে এ বি ও সিডি। এই সরল রেখা দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুতে ছেদ করার ফলে এখানে দুই জোড়া বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে। একটা হচ্ছে এ ও ডি, এই পাশের বিপ্রতীপ কোণ হচ্ছে সি ও বি অথবা বি ও সি, যেভাবে বলি। মোট কথা উপরেরটার সাথে নিচেরটা হচ্ছে বিপ্রতীপ কোণ, আর বাম পাশের এটার সাথে এ ও সি সমান বিপ্রতীপ হচ্ছে বি ও ডি। এই দুই জোড়া বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে। তো এই বিপ্রতীপ কোণ দ্বয়ের সমদ্বিখণ্ডক দ্বয় একই সরলরেখায় অবস্থিত। সেটাকে তুমি এই উপরে নিচে এই দুইটা সমদ্বিখণ্ডক নিতে পারো, অথবা এই পাশাপাশি এটাকে সমদ্বিখণ্ডক নিতে পারো। মোট কথা এটাকে এখানে যদি আমরা সমদ্বিখণ্ডক আঁকি এ ও ডি এবং বি ও সি, এই কোণ দুইটার সমদ্বিখণ্ডক আঁকানো যায়। আবার এ ও সি ও বি ও ডি এই দুইটার সমদ্বিখণ্ডকও আঁকা যায়। এটা যে কোনোভাবে একে নিয়ে এই প্রমাণ করা যায়, যে কোনো এক জোড়া বিপ্রতীপ কোণের। তাহলে আমি পাশাপাশিটা নিয়ে দেখাচ্ছি। দেখো এখান থেকে আমরা একটু সমদ্বিখণ্ডক এঁকে নিব। ই থেকে ও পর্যন্ত যোগ করব আর ও থেকে এ পর্যন্ত যোগ করব। তাহলে এঁকে নিচ্ছি। তাহলে দেখো যে এখানে যদি আমরা একটা বর্ণ বসাই ই, আর এখানে বসালাম হচ্ছে এফ, তাহলে ই থেকে ও এই অংশটা, এই রেখাংশটুকু বা এই রশ্মিটুকু এ ও সি এর সমদ্বিখণ্ডক, আর ও থেকে এফ বা এফ থেকে ও এই রেখাংশটা হচ্ছে বি ও ডি এই কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ বিপ্রতীপ কোণ দুটোকে সমদ্বিখণ্ডক করেছে। এখন আমাদের তাহলে প্রমাণ করতে হবে যে সমদ্বিখণ্ডক দ্বয় একই সরলরেখায় অবস্থিত। একটা সমদ্বিখণ্ডক হচ্ছে ই ও, আরেকটা সমদ্বিখণ্ডক হচ্ছে এফ ও। এই দুইটা সমদ্বিখণ্ডক একই সরল রেখা বরাবর অবস্থিত, এটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে ই এফ হচ্ছে একটা সরল রেখা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে জানি আমরা উপপাদ্য প্রমাণের মধ্যে আমরা 4টা ধাপ অনুসরণ করে থাকি। একটা হচ্ছে সাধারণ নির্বাচন, যেটা প্রতিজ্ঞায় দেওয়া থাকে, হুবহু সেই কথাটা লিখে দিলেই সাধারণ নির্বাচন হয়ে যায়। শুধুমাত্র প্রমাণ করজের জায়গায় লিখতে হয়, প্রমাণ করতে হবে যে বিপ্রতীপ কোণ দ্বয়ের সমদ্বিখণ্ডক একই সরলরেখা অবস্থিত। এটা সাধারণত আমরা লিখি না। আর এর পরের পার্টটা হচ্ছে বিশেষ নির্বাচন। প্রতিজ্ঞা অনুসারে যে চিত্রটা এঁকে নিয়েছি, সেই চিত্রের সরল বিবরণটাই হচ্ছে মূলত বিশেষ নির্বাচন। আর বিশেষ নির্বাচনের পরে যদি আমরা এই অঙ্কনের প্রমাণ করার স্বার্থে অঙ্কনের এই প্রতিজ্ঞা অনুসারে যে অঙ্কনটা নিয়েছি, সেই অঙ্কনের বাইরে কোনো কিছু অঙ্কন করতে হয়, সেই চিত্রের বাইরে কোনো কিছু অঙ্কন করতে হয়, তাহলে আমরা সেটাকে অঙ্কনের পাঠ হিসেবে লিখি। এরপরে স্বতঃসিদ্ধগুলো ব্যবহার করে যে প্রমাণ করে শেষ করে থাকি। এটা হচ্ছে আমাদের 4র্থ নম্বর ধাপ। তো সাধারণ নির্বাচনটা যদি স্কুল থেকে ক্লাস টিচার বলে তাহলে অবশ্যই লিখতে হবে, আর যদি না বলে লেখার প্রয়োজন নেই। তার বিশেষ নির্বাচনটা যেহেতু আমরা চিত্র নিজেরাই কল্পনা করে নিচ্ছি, এ বি সি ডি এগুলো সব আমরা নিজেরাই দিছি, তাই আমরা বিশেষ নির্বাচন থেকে শুরু করব। তো বিশেষ নির্বাচন বলবো যে মনে করি এ বি ও সি ডি সরলরেখা দ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ ও সি ও বি ও ডি দুটি বিপ্রতীপ কোণ। এ ও সি বিপ্রতীপ হচ্ছে বি ও ডি, এই দুটি হচ্ছে বিপ্রতীপ কোণ। আর ই ও এফ ও হচ্ছে বিপ্রতীপ কোণ দ্বয়ের সমদ্বিখণ্ডক। প্রমাণ করতে হবে যে ই ও এফ ও একই সরলরেখা অবস্থিত, অর্থাৎ ই এফ হচ্ছে একটি সরল রেখা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখে নিচ্ছি মনে করি। তাহলে দেখো যে বিশেষ নির্বাচনের শিরোনামটা না দিয়ে আমরা লিখেছি মনে করি এ বি ও সিডি সরলরেখা দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এ বি ও সিডি রেখা দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ ও সি
এর বিপরীত হচ্ছে বিওডি। এখন এওসি এর সমদ্বিখণ্ডক ইও এবং বিওডি এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই পুরো কোণটাকে সমান করে দুই খণ্ড করেছে এফও, এই রেখাংশটা বা এই বাহুটা। এখন প্রমাণ করতে হবে যে ইও এবং এফও একই সরলরেখা অবস্থিত, অর্থাৎ ইএফ হচ্ছে একটা সরলরেখা, এটা আমাদের প্রমাণ করতে হবে। যেহেতু বাড়তি কোনো অঙ্কন করিনি, যে অংশটা অঙ্কন করে নিয়েছিলাম সেটা কিন্তু বিশেষ নির্বাচনে বলা আছে, তাহলে আমরা সরাসরি প্রমাণের অংশে যাব। প্রমাণ, দেখো প্রমাণের প্রথম অংশটা যদি আমরা বলি, এটাকে উপপাদ্য 2 এর অনুরূপ করে প্রমাণ করতে হবে। উপপাদ্য 2 যেমনটা আমরা প্রমাণ করেছি ঠিক একইভাবে প্রমাণ করতে হবে। তাহলে দেখো, যদি আমরা এই সমদ্বিখণ্ডক যে রেখাংশটা আছে সেটাকে যদি মনে মনে চিন্তা করা বাদ দিই, তাহলে দেখো এই যে সিও রশ্মির প্রান্তবিন্দুতে এ বি রেখাটা মিলিত হয়েছে, তাহলে আমরা লিখতে পারি সিও রশ্মির, তাহলে সিও রশ্মির প্রান্তবিন্দুতে এ বি রেখাটা মিলিত হয়েছে। সুতরাং এখানে আমরা বলতে পারি যে কোণ এ ও সি আর হচ্ছে সিও বি সমান দুই সমকোণ তৈরি হয়েছে এখানে, যেহেতু এ একটা হচ্ছে সরল রেখা, তাহলে আমরা বলতে পারি কোণ এ ও সি প্লাস হচ্ছে কোণ সিও বি সমান দুই সমকোণ। একইভাবে যদি আমরা এই বি ও এটাকে রশ্মি ধরি, তাহলে বি ও রশ্মির প্রান্তবিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে। তাহলে দেখো বি ও রশ্মির প্রান্তবিন্দুতে সিডি রেখাটা মিলিত হয়েছে, এই অংশটাকে বাদ দিয়ে চিন্তা করছি। তাহলে দেখো এই সিওবি এই অংশটা আর বিওডি এই পুরো অংশটা মিলে দুই সমকোণ, তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোণ সিওবি প্লাস হচ্ছে কোণ বিওডি সমান দুই সমকোণ। দেখো এওসি আর সিওবি, এওসি আর সিওবি এই দুটার মান যোগ করলে হয় দুই সমকোণ, আবার সিওবি আর বিওডি এই দুটা কোণের মান যোগ করলেও হয় দুই সমকোণ। তাহলে আমরা এই দুইটাকে পরস্পরের সমান বলতে পারি এইভাবে যে এখন কোণ এওসি প্লাস কোণ সিওবি সমান হচ্ছে কোণ সিওবি প্লাস হচ্ছে কোণ বিওডি, এটার মানও দুই সমকোণ এই অংশটা, আর এই পাশের এটার মান হচ্ছে দুই সমকোণ। যদি আমরা 1 2 এভাবে লিখতাম তাহলে এখানে নোট দিতাম যে ধাপ 1 ও 2 হতে। এখন দেখো উভয় পক্ষে সিওবি মিল রয়েছে, তাই আমরা বলতে পারি যে বা কোণ এওসি সমান হচ্ছে কোণ বিওডি। তাহলে বর্জন করেছি কাকে? সিওবি কে বর্জন করেছি, তাই তুমি পাশে নোট দিতে পারো উভয় পক্ষ থেকে কোণ সিওবি কে বর্জন করে। আমি ছোট্ট করে নিলাম যে কোণ সিওবি বর্জন করে আর তুমি লিখতে পারো উভয় পক্ষ থেকে সিওবি বাদ দিয়ে, এটা লেখা যায়। তাহলে এখন দেখো যে দুটো কোণের মান আমরা সমান দেখেছি, এ ও সি এই পাশের এই পুরো কোণটা আর বিওডি এই পাশের এই সম্পূর্ণ কোণটা, অর্থাৎ যে দুটো বিপ্রতীপ কোণ আমরা পেয়েছিলাম যে এ ও সি আর বিওডি এরা হচ্ছে পরস্পরের সমান। এই দুটো কোণকে যদি আমরা অর্ধেক করে ফেলি যে বা হাফ, মানে উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করি, কোণ এওসি সমান হাফ কোণ বিওডি, অর্থাৎ একই কোণ রেখেছি, শুধুমাত্র উভয় পক্ষে হাফ করে গুণ করেছি। কেন হাফ করেছি এটার উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যটা হচ্ছে দেখো উপরে বলা হয়েছে কোণ দ্বয়ের সমদ্বিখণ্ডক সমান করে দুই খণ্ড, মানে কি হাফ করেছে, সমান করে দুই খণ্ড করেছে। এই যে কোণটা রয়েছে তার অর্ধেক এইটা সমান খণ্ড যতটুকু, এই অংশটাও কিন্তু ঠিক ততটুকু। এই যে পাশে যে কোণটা রয়েছে এই রেখাটা যদি সমদ্বিখণ্ডক, তার মানে এইটা যতটুকু ঠিক এটাও কিন্তু ততটুকু, সেই কারণে আমরা সমদ্বিখণ্ডক করার জন্য এটা হাফ করে নিলাম। তাহলে হাফ এওসি সমান হচ্ছে কোণ হাফ বিওডি। তাহলে দেখো এই হাফ এওসির পরিবর্তে আমি লিখতে পারি এ ও ই, এটা যতটুকু রয়েছে আবার এটাও কিন্তু ইওসি এটাও কিন্তু ঠিক ততটুকু রয়েছে। তাহলে আমি এটা নিলে পরের ডান পাশেরটার এই অংশটা নিলে ডান পাশেরটা নিব ডিওএফ, কারণ বিপ্রতীপ হিসাবে মিলিয়ে নিব আমরা। যদি এ ও ই নেই তাহলে এইটার সাথে যেটা বিপ্রতীপ কোণ রয়েছে বিওএফ সেটা নিব এই অংশটার মান, অর্থাৎ হাফ এওসির মান হচ্ছে এ ও ই এটাও এবং ইওসি এটাও। তাহলে আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা নিব। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং কোণ এ ও ই, কারণ এটা যেহেতু সমান করে দুই খণ্ড যে কোনো এক খণ্ড নেওয়া যায়, এটার মান হিসাবে অর্ধেক করে ফেললে এ ও সি পুরো কোণটাকে অর্ধেক করে ফেললে
হয় এই অর্ধেক কোণের মান এটা হবে, না হয় এটা হবে, কারণ এই রেখাটা হচ্ছে এই পুরো কোণটার সমান করে 2 খণ্ড করার মতো একটা রেখাংশ, এটা বলেই দিছে সমদ্বিখণ্ডক। সে কারণে এটার মান আমরা ইচ্ছা করলে উপরেরটাও নিতে পারি, ইচ্ছা করলে নিচেরটাও নিতে পারি। তাহলে আমরা এই উপরেরটাই নিয়ে করে দেখছি যে কোণ এ ও ই সমান। এখন বলছিলাম এটা নিলে এই পাশের এটা নেওয়া যায়, এটা নেওয়া যায়, কিন্তু তা না নিয়ে আমরা এটার বিপ্রতীপ যেটা হবে সেটা নিব। এই পাশের এই হাফ বি ও ডি এটার মান এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে। তবে এখান থেকে আমরা এই বাম পাশের যে এ ও ই নিয়েছি সেটার বিপ্রতীপ যেটা হবে সেই অংশটা নিব। ইচ্ছা করলে এটাও নেওয়া যায়, কিন্তু এটা আমরা নিব না, এই পাশে যেহেতু নিয়েছি তাই এটা নিব। তাহলে এটা নিব হচ্ছে বি ও এফ। এই দুটা কোণের মান হচ্ছে পরস্পরের সমান অর্ধেক করে নেওয়ার পর। এখন দেখো যে এখন যদি আমরা বলি যে কোণ এ ও সি আর হচ্ছে সি ও বি, এই দুইটা কোণের যোগফল হচ্ছে একটা সরল কোণ। আর এটাকে যদি আমরা আলাদা আলাদা করে খণ্ড করে যোগ করি, যে এই অংশ এবং এই অংশ, এই তিনটার যোগফল হচ্ছে 2 সমকোণ বা এক সরল কোণ। আর সেখান থেকে এটার সমান যেহেতু আমি এটা বলেছি, তাহলে এটাকে বাদ দিয়ে আমরা এই অংশ এটা আর এটার পরিবর্তে এটার সমানটা, এটার একটা সমান অংশ রয়েছে, সেটাকে যদি আমরা যোগ করি তাহলে এই তিনটার যোগফলে কিন্তু একটা সরল কোণ হবে। অর্থাৎ বলছি যে আমি এই অংশটা তার সাথে এটা আর এটা যদি আমরা যোগ করি তাহলে দেখো এ বি সরল রেখা হওয়ার কারণে এই সম্পূর্ণটা যোগ করলে এটা একটা সরল কোণ পাবো আমরা। সরল কোণ মানে 180 ডিগ্রি মান পাবো, সরল কোণ। তাহলে এটা একটা সরল রেখা, সরল কোণ হলে এখন যেহেতু এটার সমপরিমাণ হচ্ছে এই অংশটা, তাহলে এটাকে যদি আমরা বাদ দিই, এই অংশটাকে যদি বাদ দিই, তাহলে এখান থেকে যদি শুরু করি ওই অংশের উপরের অংশের সমপরিমাণ আরেকটাকে নিয়ে এই পর্যন্ত যোগ করি, তাহলে কিন্তু তার মানও কিন্তু সমান হবে। তাহলে সেই হিসেবে আমরা আগে নিব এই তিনটা, সেখান থেকে এই উপর অংশটা বাদ দিয়ে এটাকে নিয়ে নিব, তাহলে আমরা সরল কোণ পাবো। তখন আমরা বলতে পারবো যে এই দুটো হচ্ছে সরল রেখা অবস্থিত। তাহলে আমরা লিখতে পারি যে আবার কোণ এ ও সি প্লাস হচ্ছে কোণ সি ও বি 2 সমকোণ। এই যে প্রথমে যে অংশটা বলেছিলাম সি ও বি, এটা হচ্ছে 2 সমকোণ। আর 2 সমকোণ মানে আমরা জানি এক সরল কোণ, এটাও লেখা যায়। তো দেখো এ ও সি এটাকে আমরা 2টা খণ্ড করে নিব, বা এ ও সির পরিবর্তে এ ও ই প্লাস হচ্ছে ই ও সি প্লাস হচ্ছে সি ও বি, অর্থাৎ এটা খণ্ড হবে না, এটা 2টা অংশে বিভক্ত হয়ে যাবে কোণ এই পাশেরটা। তাহলে দেখো একই মান, জাস্ট এই কোণটাকে 2টা খণ্ডে বিভক্ত করেছি। এই একই কোণ রয়েছে, তবে একই বিন্দুতে কোণ রয়েছে, সেটা 2টা অংশ হয়ে গেছে, 2টা ভাগে ভাগ হয়ে গেছে। এখন দেখো যে আমরা এই অংশটাকে বাদ দিয়ে এইটার সমপরিমাণ যদি আমরা একটা যোগ করি, এই যেখানে যেটা রয়েছে সেই অংশটা যদি এইটার পরিবর্তে লিখে দিই, তাহলে দেখো আমরা লিখতে পারি যে কোণ ই ও সি প্লাস হচ্ছে কোণ সি ও বি, তার সাথে এটাকে পরিবর্তন করে আমরা এটার সমপরিমাণ আরেকটা নিচ্ছি, সমান হচ্ছে 2 সমকোণ। দেখো প্রথমে যেটা দেখিয়েছি যে এই অংশটার পরিমাণ হচ্ছে 2 সমকোণ, সেটা এই অংশটার সমান আমরা এটা পেয়েছি, তাই আমরা এটাকে বর্জন করে এখান থেকে শুরু করেছি, এখান থেকে চলে এসে একেবারে এই পর্যন্ত চলে এসেছি, কারণ এই মান আর এই মান হচ্ছে পরস্পরের সমান, তাই এটা বাদ পড়ে গেছে, এটা এসে সংযুক্ত হয়েছে, তাই মানের কোনো পরিবর্তন করেনি। যেহেতু যেই পরিমাণ বিয়োগ করেছি বাদ দিয়েছি সেই সমপরিমাণ আর একটা যোগ করে নিয়েছে, তাই আমাদের মানের কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা বলতে পারি দেখো যে সরাসরি যদি আমরা বলি যে এই ই ও সি, সি ও বি আর বি ও এফ হচ্ছে 2 সমকোণ, এটার পরিবর্তে যদি আমরা বলি যে কোণ ই ও এফ, এই পুরোটা, এই বাকি যে রেখাংশগুলো আছে সেগুলো বাদ দিয়ে সরাসরি যোগফল যদি আমরা বলি, তাহলে বলতে পারি যে কোণ ই ও এফ সমান হচ্ছে 2 সমকোণ বা এক সরল কোণ। এটা যদি আমরা বলি তাহলে বলতে পারি যে বা কোণ ই ও এফ, অর্থাৎ সবগুলোকে যোগ করে এই ই আর এফ, মাঝখানে ও বিন্দুটা দেখো প্রত্যেকটারই কিন্তু ও রয়েছে, এখানে মাঝখানে ও রয়েছে, এখানে ও রয়েছে, এখানে ও রয়েছে, তার মানে সবগুলি কিন্তু ও কোণকে সমদ্বিখণ্ডিত করেছে, খণ্ড করেছে, সমদ্বিখণ্ডিত না খণ্ড করেছে, ও বিন্দুর কোণটাকেই মূলত খণ্ড করেছে বিভিন্ন অংশে। এ ও রয়েছে, ও রয়েছে, এখানে ও বিন্দু রয়েছে, তাহলে সবগুলোকে একত্র করে আমরা একটা কোণে প্রকাশ করলাম ই ও এফ। এই একই তিনটার যোগফল হচ্ছে এটা, সমান হচ্ছে 2 সমকোণ। আর আমরা জানি 2 সমকোণ মানে তার হচ্ছে এক সরল কোণ, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং কোণ ই ও এফ সমান হচ্ছে এক সরল কোণ। ই ও এফ যদি এক সরল কোণ হয়, তার মানে বোঝা যায় যে ই ও এফ হচ্ছে একটি সরল রেখায় অবস্থিত। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ই
ও এফ একই সরল রেখায় অবস্থিত। আমরা শুধু প্রমাণের মধ্যে বলেছিলাম যে প্রমাণ করব যে ই এফ একটি সরল রেখা, তাহলে ও বিন্দু যেহেতু ই এফ এর উপরে, এখন আমরা লিখব যে অর্থাৎ ই এফ একটি সরল রেখা। এই অংশটা কিন্তু আমাদের প্রমাণের মধ্যে চাওয়া হয়েছে এবং আমরা কিন্তু এটা প্রমাণের লাইনে এসে গেছি। এখন যদি কেউ বলে যে প্রমাণ করতে হবে ই ও এবং এফ ও একই সরলরেখা অবস্থিত, এটা যদি কেউ বলতে পারে তাহলে আমরা ই ও এফ একই সরলরেখা অবস্থিত, এরপর লিখব ই ও অর্থাৎ ই ও এবং এফ ও একই সরলরেখা অবস্থিত বা ই এফ একটি সরলরেখা। মানে এই দুইটা লাইন পরপর লেখা যায় এভাবে। যখন আমরা লিখেছি ই ও এফ একই সরলরেখা অবস্থিত, অর্থাৎ দিয়ে লেখা যাবে ই ও এবং এফ ও একই সরলরেখা অবস্থিত বা ই এফ হলো একটি সরলরেখা। এটা হচ্ছে আমাদের প্রমাণের বিষয়। তাহলে এই অংশটা লিখলে আর এটা লেখার প্রয়োজন হবে না, যেহেতু আমরা অর্থাৎ দিয়ে লিখেছি। আর এটা লিখলে এটা লেখার প্রয়োজন নেই। যদি কেউ দিতে চায় তাহলে লেখা যাবে এইভাবে যে সুতরাং ই ও এবং এফ ও একই সরলরেখায় অবস্থিত। তাহলে প্রমাণ হিসেবে আমরা এটা লিখে দিতে পারি। সর্বশেষ উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে প্রমাণিত। লিখে নিতে হবে এটা, যেহেতু বলছে যে প্রমাণ করো যে, তাহলে প্রমাণিত শব্দটা লিখতে হবে, না হলে কিন্তু নাম্বার কাটা যাবে। তাহলে দেখো শেষ লাইনে এসে যখন তুমি বলবে ই ও এফ একই সরল রেখায় অবস্থিত, তারপরে তুমি এটা লিখতে পারো যে সুতরাং ই ও এবং এফ ও একই সরল রেখায় অবস্থিত, অর্থাৎ ই এফ একটি সরল রেখা। এই পরের লাইনটা আগে, এই লাইনটা পরে লিখেও করা যাবে, এটাতে কোনো সমস্যা নেই। তো দেখো অঙ্কটা মূলত 2 নম্বর যে উপপাদ্যটা ছিল সেই উপপাদ্যের মতোই প্রমাণটা করা যায়, কারণ প্রথম অংশগুলো কিন্তু আমরা 2 নম্বর উপপাদ্যের সহযোগিতা নিয়ে এই পর্যন্ত এসেছি। তারপরে কোনটাকে বিভিন্ন অংশ নিয়ে তার যোগফলটা করে তার সমান মান দেখেছি। আমরা জানি যে 2 সমকোণ মানেই হচ্ছে এক সরলকোণ, আর এক সরলকোণ যদি কোনো কোণের মান হয় তাহলে সেটা যে একই সরলরেখা অবস্থিত সেটা বলার কোনো বলার কোনো অবকাশই থাকে না। যে একই সরলকোণ মানেই সেই কোণের বিন্দুগুলো একই সরলরেখা বরাবরে অবস্থিত। আমাদের যেহেতু সরলরেখা প্রমাণ করতে হবে, অর্থাৎ এই যে এই কোণের সমদ্বিখণ্ডক একই সরলরেখা অবস্থিত, সেটা যেহেতু প্রমাণ করতে হবে, আমরা সেই লাইনটা লিখে দিয়ে প্রমাণিত লিখে দেবো, তাহলে আমাদের প্রমাণটা শেষ হয়ে যাবে বা এই প্রতিজ্ঞার প্রমাণটা হয়ে যাবে। তো আশা করি এই পর্ব থেকে তোমরা 4 নম্বর অঙ্কটার সমাধান বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব অন্য কোনো অঙ্ক নিয়ে আলোচনা করবো, সেই পর্ব দেখার আমন্ত্রণ জানি এই পর্বটি এখানে শেষ করছি। খোদা হাফেজ।